কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক। নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, 14 দলের বৈঠকে সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। অস্থিরতার প্রভাব, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। এবং ভারতের কেরালায় ভূমিধসে নিহত 24, শতাধিক আটকে পড়ার শঙ্কা। Sponsored by Abiba Finance Limited. নিউজ দুপুর 12টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন হচ্ছে দেশজুড়ে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রহণ করা হয় শোক প্রস্তাব। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সরকারি হিসেবে 150 জনের মৃত্যু হয়েছে। মেট্রো রেল বন্ধ থাকায় রাজধানীর পরিবহন অবস্থার উপর কেমন চাপ পড়েছে এবং মানুষের চলাচলই বা কেমন, সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মিরপুর কাজীপাড়া থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া নান্সি। সাদিয়া, আপনি এর আগে আমাদের সঙ্গে ফার্মগেট থেকে সংযুক্ত হয়েছেন, ঠিক এই মুহূর্তে আপনি মিরপুর কাজীপাড়া আছেন। সেখানে কিন্তু অফিসগামী মানুষের যাত্রা সকাল থেকে বেশ ভিড় ছিল। ঠিক এই মুহূর্তে যাত্রী চাপ সেখানে কেমন দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু মেট্রো রেলের বেশ সুবিধাভোগী। মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার পরে কি প্রভাব রাস্তায় পড়েছে, কেমন দেখছেন? প্রথমেই বলি যে মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার প্রভাব বলার আগে আসলে মিরপুরবাসী কিন্তু মেট্রো রেলের যে সুবিধা, সেই সুবিধা কিন্তু সবচেয়ে বেশি মিরপুরবাসী পেতেন। সেই ক্ষেত্রে আসলে মিরপুরের যেই স্টেশনগুলো আছে, আপনি জানেন যে স্টেশনের পাশে বেশ কিছু আবাসিক এলাকা আছে, পাশাপাশি হচ্ছে জনবসতির কথা যদি বলা যায় অনেক বেশি এই দুইটা স্টেশন সাধারণ মানুষ ব্যবহার করতেন। ফলে যেটি হয়েছে যে মেট্রো রেল বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষ এই আশেপাশের এলাকাতে যারা থাকেন তাদের কিন্তু একরকম গণপরিবহনই ব্যবহার করতে হচ্ছে। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তো রাস্তায় এসে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। আমরা দেখিনি যে ভোগান্তির যেই দৃশ্য, অর্থাৎ মিরপুরের চিরসাইতে যেরকম থাকে যে অনেক বেশি বাসে ওঠার জন্য কিংবা অন্যান্য পরিবহনে ওঠার জন্য মানুষের অপেক্ষা, সেরকম অপেক্ষা না দেখলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে যেই কম বেশি ভোগান্তি সেটি ছিল। অর্থাৎ কিছুক্ষণের জন্য হলেও অপেক্ষা করতে হয়েছে, বাস আসছে তারপর হয়তো তারা উঠছে। এবং আরো একটি বিষয়, আজকে যদিও বারবার আমি বলছিলাম যে গণপরিবহন পর্যাপ্ত আছে, তবে আজকে কিন্তু আমাদের ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি পড়েছে। বিশেষ করে অন্যান্য সার্ভিস যেগুলো আছে, পাঠাও কিংবা মোটর বাইকের সংখ্যাও কিন্তু আমরা দেখেছি বেশ চোখে পড়ার মতো। এবং অনেকক্ষণ ধরে তাদের অপেক্ষা করতেও দেখেছি, কারণ বলছিলাম যে যাত্রীরা অপেক্ষা করছেন, একটা সময় পরে আবার দেখা গেছে যে যাত্রী সংখ্যাও কমে এসেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে হয়তো যাত্রীরা গণপরিবহনে ওঠার জন্য অপেক্ষা করছেন, এরপর বাকিটা সময় মোটামুটি ঢিলে ঢালা ভাবে কিন্তু মিরপুর 10 থেকে চারাপাড়া, কাজীপাড়া যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনের দৃশ্য ঠিক একই রকম ছিল। কারণ আপনি জানেন যে গেল কয়েকদিনে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু মানুষ জেনে গেছে যে আসলে মেট্রো রেল বন্ধ আছে, হয়তো মেট্রো রেলে তারা যাতায়াত করতে পারবেন না। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মিরপুরের এলাকাগুলোতে আজকে সেই এলাকাগুলোতে আজকে ভোগান্তি আমরা দেখতে পাইনি। অপেক্ষা করে করে গাড়িতে উঠছেন
গণপরিবহনের সংখ্যাও আমরা অনেক বেশি দেখেছি, পাশাপাশি হচ্ছে ব্যক্তিগত পরিবহনও কিন্তু আজকে অনেক বের হয়েছে। অর্থাৎ গেল কয়েকদিনে যে অস্থিরতা, যে আশঙ্কা, সেটি কিন্তু অনেকটাই মানুষের মধ্যে আমরা দেখেছি যে কমেছে। মানুষের মধ্যে আমরা দেখেছি যে কমেছে। তাছাড়া আপনি জানেন যে এখন তো কর্মদিবস, আজকে যেহেতু সপ্তাহের প্রায় শেষের দিকে, কাজেই সবার কাজের প্রয়োজনে অফিসের যেতে হয়েছে, কিংবা যার যে প্রয়োজন সেই প্রয়োজনে কিন্তু তাদের বের হতে হচ্ছে। কাজেই পরিবেশ পরিস্থিতি যেমনই থাকুক না কেন, নিজেদের মতো করে কিন্তু সাধারণ মানুষ তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল কাজীপাড়া থেকে আমার কাছে সবশেষ সড়কের খবরাখবর। জাকিয়া। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদিয়া ন্যান্সি আমাদের সঙ্গে মিরপুর কাজীপাড়া থেকে সংযুক্ত হয়েছিলেন এবং সেখানে মেট্রো রেল বন্ধ, পাশাপাশি কারফিউ শিথিলের পর গণপরিবহনে যে চাপ পড়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও গণপরিবহনে এখনও স্বস্তি ফিরে আসেনি। জেলার 4টি লোকাল ও দূরপাল্লার রুটে যাত্রী সংকটে লোকসানে পড়েছেন মালিক শ্রমিকেরা। ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস স্ট্যান্ড থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেও গণপরিবহনের অবস্থা কিন্তু এখনও আগের মতো স্বাভাবিক হয়নি। এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বেশ কয়েকটি রোড কিন্তু রয়েছে, বিশেষ করে লোকাল রোড। ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমুহনীতে কিন্তু প্রতিদিনই এই গণপরিবহনগুলো চলাচল করে থাকে। কিন্তু মানুষের মাঝে একটি উৎকণ্ঠা থাকার কারণে গ্রাম অঞ্চল থেকে কিন্তু শহরে লোকজন আসছে কম, এবং এই কারণে কিন্তু এই গণপরিবহনে যাত্রীর সংখ্যাও কম হচ্ছে। দূরপাল্লার বাসও কিন্তু সীমিত আকারে চলাচল করছে। ফলে পরিবহন যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু শ্রমিক কর্মচারীদের কিন্তু অনেকটা কিন্তু খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এখন একটু কথা বলবো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সাথে। কি অবস্থা আপনার এই গণপরিবহনের অবস্থাটা? যদিও আমাদের গাড়িগুলো সীমিত পরিসরে চলাচল করিতেছে, কিন্তু আশানুরূপ যাত্রী আমরা পাইতেছি না, যার কারণে আমরা ক্ষতির সম্মুখীন এবং লস দিয়ে আমরা গাড়িগুলা জনস্বার্থে চালাইতেছি। আশা করি অচিরেই আমাদের এই অচল অবস্থা দূর হবে এবং দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কিন্তু গত দুদিন ধরেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে। এরপরও কিন্তু মানুষের মাঝে একটি উৎকণ্ঠা রয়েছে, ফলে এই গণপরিবহনে কিন্তু এর প্রভাব পড়েছে। কারফিউ শিথিলে গণপরিবহন চলাচল স্বাভাবিক। ময়মনসিংহের ভালুকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। কোটা আন্দোলনের পর কিন্তু বেশ সহিংসতা হয়েছে ময়মনসিংহে। সেই সহিংসতার পর কিন্তু মানুষের যে স্বাভাবিক জীবন সেটি থেকে কিন্তু ব্যাঘাত ঘটেছে। তারপর থেকে কিন্তু এই বিভিন্ন সময় প্রশাসনের কারফিউ শিথিল, তারপর আজকে কিন্তু যে মানুষের যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। গণপরিবহন যে রয়েছে, যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস, ট্রাক সহ যে অন্যান্য মিনি বাসগুলো চলাচল করছে, এবং শাখা যে সড়কগুলো রয়েছে, শাখা সড়কে যে ছোট ছোট অটো, টেম্পো, সিএনজি চলাচল করছে, সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলছে। এই আজকে কিন্তু ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। তারপর এই মানুষের যে চলাচল সেটি স্বাভাবিক পর্যায়ে এসেছে। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিকদের পদচারণায় কর্মমুখর পরিবেশ বিরাজ করছে। আর যে মহাসড়ক এবং শাখা প্রশাখার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনেও কিন্তু মানুষ চলাচল করতে পারছে। যারা পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন কারফিউ চলছিল এবং যখন অস্থিরতা চলছিল তখন কিন্তু তারা যাত্রী পাননি, কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে আসার পর তারা কিন্তু যাত্রী পাচ্ছে এবং তাদের যে জীবিকা নির্বাহ সেটি কিন্তু তারা ভালোভাবে করতে পারছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এ বিষয়ে সর্বশেষ। রাজশাহীতে গণপরিবহন চললেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না বাস মালিকেরা, তাই বাধ্য হয়েই রাস্তায় কম সংখ্যায় বাস নামাচ্ছেন তারা। নগরীর ভদ্রামোড় থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহীতে আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আসলে কারফিউ শিথিল করা হয়েছে। এই কারফিউ শিথিলতার কারণে কিন্তু রাজশাহী থেকে যে বাস সহ যে অন্যান্য পরিবহন রয়েছে সেগুলো চলাচল করছে, কিন্তু সেটা আসলে খুবই সীমিত আকারে চলাচল করছে। রাজশাহীর ভদ্রা এলাকা থেকে যেহেতু রাজশাহীর বিভিন্ন
উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বাস চলাচল করে, আন্তঃজেলা পর্যায়ের যে বাসগুলো সেগুলো চলাচল করে। এবং আমরা দেখেছি যে অন্যান্য স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিনই 200 থেকে 250টি বাস প্রতিদিন ছেড়ে যায় এই ভদ্রা থেকে, সেটা কিন্তু অনেকটাই অর্ধেকেরও কমে চলে আসছে। এবং সে কারণ হিসেবে এখানে যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা আসলে বলছেন যে আসলে যাত্রী সংকটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে, এবং যে বাসগুলো চলছে সেগুলোতে কিন্তু আসলে তারা যাত্রী কম পাচ্ছেন এমন কিন্তু বলছেন। এর ফলে কিন্তু তাদের যে জীবনযাত্রা, তারা যে সেই আয় ইনকামটাও কিন্তু তাদের অনেক কমে গেছে এমনটি বলছেন। এর বাইরে আমাদের শিরোইল বাস টার্মিনাল থেকে যেটা ঢাকা সহ দূরপাল্লা বাস চলাচল করে সেখানেও কিন্তু আমরা চিত্র একই দেখেছি। সেখানেও যে কোম্পানির বাসগুলো দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময় 30 থেকে 40টা চলে, সেটা এখন নেমে এসেছে 10 থেকে 15টি। এবং এক একটি বাসে আমাকে যেটা বলেছেন যে আসলে 15 থেকে 20 জন বা তারও কম যাত্রী নিয়ে তাদেরকে বাস ছাড়তে হচ্ছে। ফলে এই যে বাস চলাচল করছে, তারা চেষ্টা করছে যে বাসগুলো চলাচল করার জন্য, কিন্তু এই যাত্রী সংকটের কারণে তারা সেটা পাচ্ছেন না। কারফিউয়ের সময় যত শিথিল হয়েছে গণপরিবহন চলাচল বেড়েছে তত পাল্লা দিয়ে। তবে লঞ্চে তেমনভাবে যাত্রী না থাকায় চলছে খুবই কম। বরিশাল লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। চলছে, তবে গণপরিবহনে এখনো যাত্রী সংখ্যা কম দেখতে পাচ্ছি। আমি রয়েছি লঞ্চঘাটে, লঞ্চগুলো চলাচল করছে এবং কারফিউর প্রভাবে এই গণপরিবহনের সংখ্যাও কম, যাত্রীও কম। আমি লঞ্চঘাটে রয়েছি, এখান থেকে লঞ্চগুলো প্রতি ঘন্টায় বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে এবং লঞ্চের যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছে যে আগের মতো যাত্রী হচ্ছে না। এর কারণ যে কারফিউর কারণে এখনো মানুষ সেভাবে বের হচ্ছে না এবং অনেকে ভয়ও বের হচ্ছে না। এই কারণে লঞ্চে যাত্রী সংখ্যা কম হচ্ছে। এই ছিল বরিশালে গণপরিবহন চলাচলের সর্বশেষ। শিল্পনগরী খুলনায় গত কয়েকদিন ধরেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। ফলে সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। খুলনার রয়্যাল মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। ধন্যবাদ আপনাকে। এর আগে সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম খুলনা মহানগরী থেকে গণপরিবহন বিভিন্ন রুটে যে গণপরিবহন ছেড়ে যাচ্ছে সেই বিষয়ে জানাচ্ছিলাম খুলনার 0 পয়েন্ট এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে। সেখান থেকে জানিয়েছি এই মুহূর্তে আমি রয়েছি নগরীর রয়্যাল মোড় এলাকায়। এখান থেকেও যে খুলনা মহানগরীর ভিতরে যে সকল ইজি বাইক, সিএনজি, রিক্সা সেই চলাচলগুলোও কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। মানুষের যে চলাচল সেটি যেহেতু আপনি জানেন যে আজকেও আর সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, সেক্ষেত্রে মানুষের ভিতরে কিন্তু স্বাভাবিক যে চলাচল, খুলনার বিভিন্ন মার্কেটে মানুষের যে উপস্থিতি সেটিও স্বাভাবিক রয়েছে। কেনাবেচা থেকে শুরু করে গণপরিবহনের চলাচল সব কিছুই স্বাভাবিক। এবং আপনি জানেন যে আজকে যেহেতু জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে, সেক্ষেত্রে খুলনার বিভিন্ন মোড়ে মোড়ে বিশেষ করে রয়্যাল মোড়, 7 রাস্তা মোড়, ময়লাপোতা মোড় এবং শিববাড়ি মোড়, 0 পয়েন্ট, গল্লামারি, সোনাডাঙ্গা সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। মহানগরী থেকে ঢাকা সহ দূরপাল্লার যে সকল 24টি রুটে যে পরিবহন ছেড়ে আছে সে চলাচলগুলো স্বাভাবিক রয়েছে। গণপরিবহনে যাত্রীও মোটামুটি স্বাভাবিক এবং মানুষের ভিতরে কিন্তু স্বাভাবিক যে বাইরে যে স্বাভাবিক পরিবেশ, যে স্বাভাবিক চলাচলের যে পরিবেশ সেটাও কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খুলনার রয়্যাল মোড় থেকে সর্বশেষ তথ্য গণপরিবহন নিয়ে। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা আজ বাংলাদেশের ওপর থাবা বসিয়েছে। রেজন ফয়েজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এই বৈঠক হয় সোমবার বিকেলে গণভবনে। কোটা আন্দোলনের সময় সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সময় বলেন, এই কয়দিনে বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, আর এর জন্য দায়ী জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে।
এই বৈঠকে 14 দলের নেতারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে জামাত শিবির। তাই দলটিকে নিষিদ্ধ করতে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেন তারা। পরে গণভবনের গেটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় 14 দলের নেতারাও জানান, জামাত শিবিরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন। আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন আর সহিংসতা ঘিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষা খাতে দেখা দিয়েছে স্থবিরতা। এতে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে বন্ধ প্রাথমিক, মাধ্যমিক সব পর্যায়ের স্কুল, কলেজ সহ পাবলিক প্রাইভেট সব ধরনের বিশ্ববিদ্যালয়। চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্ধ রাখা হয়েছে আগামী 1 আগস্ট পর্যন্ত। সব মিলে এক ধরনের স্থবিরতা চলছে শিক্ষা খাতে। শিক্ষকরা বলছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির আঘাত প্রথমেই আসে শিক্ষাঙ্গনে। আর কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের হওয়ায় এবারও এর ব্যতিক্রম হয়নি। যে এসএসসি পরীক্ষার্থীদের উপর একটা চাপ পড়ে গেল, তো সেটা পুরোটা মনে হয় অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য। এটা গ্যাপ পূরণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাড়াহুড়ো করে এটা নভেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে পরীক্ষা নেওয়ার জন্য, বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য। তখন অবশ্যই শিক্ষার্থীদের উপর চাপ পড়ে, সেটা নিতে পারার উপর চাপ পড়ে, সিলেবাসটাকে নতুন করে গুছাতে হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে উচ্চশিক্ষায় সেশন জট সহ দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। আমরা দেখবো যে ঠিক আছে, একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য সেদিকে এগিয়ে যায়, এটাই আমি আস্থা রাখি। ওই মুহূর্তে একমাত্র হলো যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা। একই সাথে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মনে করেন তারা। আর্থিক সমস্যা হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটা দেখব, আর মানসিক প্রবলেম থাকলে আমাদের একটা স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টার আছে, সেটার মাধ্যমে দেখব। আর শিক্ষার কোনো সমস্যা থাকলে শিক্ষকরা আছে, আমরা সেইভাবে দেখব। আমরা তাদেরকে কিভাবে বুঝাতে পারি সেই সক্ষমতা, সেই দক্ষতা এবং সক্ষমতা আমাদের থাকতে হবে। এটাই আমাদের এই মুহূর্তে অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক পরিস্থিতি আর কারফিউয়ের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। 3 দিন বন্ধের পর লেনদেন শুরু হলেও পতন ঠেকানো যাচ্ছে না। এতে করে নতুন করে শঙ্কায় বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্ত ও বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে চাপে থাকা অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে গত সপ্তাহে 3 দিন বন্ধ থাকার পর গেল বুধবার থেকে লেনদেন শুরু হলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর মূল সূচক আগের সপ্তাহের তুলনায় 33 পয়েন্ট কমে ৫,৪১৪ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫,৪৪৭ পয়েন্ট। এ সময়ে ডিএসই দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে যায় ৪০.৮%। চলতি সপ্তাহেও সূচকের পতন অব্যাহত রয়েছে। শঙ্কা কাটিয়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হলেও ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তায় রয়েছেন। কোটা আন্দোলনের কারণে শেয়ার বাজারে ভীষণভাবে প্রভাবিত করছে। এখন সামনের দিকে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সামনে এটাকে নিয়ে বাজার কোন দিকে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। কয়েকদিন যাবত যে ইন্টারনেট বন্ধ ছিল এর জন্য আমাদের হয়তো টাইম লস হয়েছে, কিন্তু এরপরে যে এখন আবার নতুন করে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখন তো আমরা লস দিচ্ছি। তবে ব্রোকার হাউসের প্রতিনিধিরা আশা করছেন সংকট কাটিয়ে লেনদেনে গতি ফিরবে। যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এখানে দৃষ্টি দেওয়া দরকার। আমরা এখনো আশাবাদী যে মার্কেটটা মনে হয় নেক্সট উইক থেকে আবার ইউটার্ন দিতে পারে, সেটা খুব ভালো দিকে। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও পতন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ফ্লোর প্রাইস চালু করা সহ বেশ কিছু বিষয়ে তাগিদ দেন তিনি। দুটো ক্ষতির বিষয় আছে, একটা হচ্ছে সরাসরি আর্থিক ক্ষতি ২.৫-৩ হাজার কোটি টাকা এই কয়দিনে, আর এর পাশাপাশি এখন অনিশ্চয়তার কারণে যেটা হচ্ছে যে তারা তো আসলে জানতে পারছে না বা বুঝতে পারছে না যে আসলে কখন আবার শেয়ার বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। তিনটা জায়গাতে একটু হাত দিতে হবে। একটা তো ডেফিনেটলি ফ্লোর প্রাইস, এটা সাময়িকভাবে আসলে এটা শুরু করতে হবে অন্তত পতনটা ঠেকানোর জন্য। আর দ্বিতীয়টা হলো যে এখানে আসলে যে লেনদেনের সময়টা এটা কম করে দেওয়া, আর একই সঙ্গে যে কোথাও কোনো রকমের কোনো নেতিবাচক কেউ আছে কিনা, কোনো একটা চক্র কাজ করছে কিনা, সিন্ডিকেট আছে কিনা, সেগুলো দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সারা দেশেই চলেছে হামলা, ভাঙচুর, আগুন, সন্ত্রাস। তবে নরসিংদীর জেল ভাঙার ঘটনায় স্তম্ভিত ছিল দেশ। নরসিংদীর ৯টি সরকারি দপ্তর সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার ক্ষতি কমপক্ষে ১০০ কোটি টাকা। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন কিংবা লিবিয়ার কোনো শহরের এই দৃশ্য। বাস্তবে সন্ত্রাসী হামলার শিকার নরসিংদী শহর। গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া দুর্বৃত্তরা ভেঙে ফেলে জেলা কারাগার। অস্ত্র, গুলি লুটপাট করে চিহ্নিত জঙ্গি সহ সাধারণ কয়েদিদের পালানোর সুযোগ করে দেয় তারা। হাতের মধ্যে বোম, বড় বড় দাও, ছুরি, লাঠি, রাইয়া ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস এটি সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। দুর্বৃত্তদের মূল টার্গেট ছিল প্রশাসনিক কেন্দ্রগুলো। প্রায় একই সময়ে জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, মাধবদী পৌরসভা, নরসিংদী কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কিছু স্থাপনায় চলে তাণ্ডব। বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটারে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরা অবশ্যই দুষ্কৃতিকারী এবং দেশদ্রোহী। এরা কোনোভাবেই দেশের সুসন্তান নয় এবং তারা ছাত্রর কোনো ছিন্নভিন্ন নয় এবং এরা অবশ্যই অন্য ধরনের লোক। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে এবং পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদী ইউনিয়ন পরিষদের মধ্যে কোনো আক্রমণ ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। অভাবনীয় সেই ধাক্কা সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন। হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার অন্তত ২৫০। জামাত শিবির এই চক্র, তারা তো আসলে স্বাধীনতায় বিশ্বাস করে না। মূলত সরকারের যে সমস্ত গুরুত্ব স্থাপনাগুলো, এগুলোতে তারা আক্রমণ চালিয়েছে, তো সেগুলোকে তারা অগ্নিসংযোগ করেছে। আমাদের ৮৫টা অস্ত্র লুট হয়েছে, সেগুলো আমরা কত দ্রুত উদ্ধার করতে পারি, যে ৮২৬ জন যে বন্দীরা বেরিয়ে গেল তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে একটা অভয় দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে সেইটুকু ব্যবস্থা করে, এটা ছিল আমাদের জেলা প্রশাসনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। জেলা শহরটির গায়ে এখন শত কোটি টাকার ক্ষতচিহ্ন। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এই নাশকতার রেশ কতদিনে কাটিয়ে ওঠা যাবে প্রশ্ন জেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
অতি খরায় এমনিতেই আমের ফলন কম, তার উপর কোটা সংস্কার আন্দোলন ও কারফিউতে এক সপ্তাহের বেশি বেচাকেনা বন্ধ। ব্যাপক ক্ষতির মুখে রাজশাহীর আম চাষি ও ব্যবসায়ীরা। রাজশাহী অঞ্চলের আমের মৌসুম শেষের দিকে 90% আম গাছ থেকে পাড়া হয়ে গেছে। তবে শাটডাউন আর কারফিউতে বিক্রি বন্ধ থাকায় আড়তেই পচে নষ্ট হয়েছে হাজার হাজার কেজি আম। অনেকের আম নষ্ট হচ্ছে বাগানে। জেলার শত শত বাগান মালিক ও আম ব্যবসায়ী অনলাইনে আম বিক্রি করেন। ইন্টারনেট না থাকায় তাদের ব্যবসাও বন্ধ ছিল। পাশাপাশি যান চলাচল ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় এবার রাজশাহীর আম বাগানি আর ব্যবসায়ীদের পড়তে হয়েছে ব্যাপক লোকসানের মুখে। জেলায় বাগান মালিক, শ্রমিক, পাইকার, আড়তদার মিলে লক্ষাধিক মানুষ আম ব্যবসার সঙ্গে জড়িত। জানাবো দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে ভারতের কেরালায় ভূমিধসে অন্তত 24 জনের প্রাণহানি ঘটেছে। মাটির নিচে আটকে পড়েছেন আরও শতাধিক। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মেপাদি পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 24 জনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এখনও মাটির নিচে আটকে পড়ে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী, সেনাবাহিনী সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ঘরবাড়ি সহ বেশ কিছু দোকান। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল বিচারপতিদের আজীবন দায়িত্ব পালন নিয়ে দেশটির সুপ্রিম কোর্ট সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার টেক্সাসের নাগরিক অধিকার আইনের 60তম বার্ষিকীতে সংবিধান সংশোধনের এই পরিকল্পনার কথা জানান তিনি। একই সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আজীবন দায়িত্ব পালনের পরিবর্তে 18 বছরের মেয়াদের কথা উল্লেখ করেন বাইডেন। প্রতি 2 বছর পর নতুন বিচারপতি নিয়োগের কথাও বলেন তিনি। তবে দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রস্তাবটি পাশ করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রক্ষণশীল বিচারপতিরা প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি ও গর্ভপাতের বিরোধিতা করে বেশ কয়েকটি রায় প্রদান করেন। এরপরেই সংবিধান সংশোধনের এই আহ্বান জানান বাইডেন। বর্তমান আইনের অধীনে যুক্তরাষ্ট্রের আদালতের 9 জন বিচারপতি আজীবন দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে 3 জন বিচারপতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় নিয়োগ পেয়েছেন। শেষ করব নিউজ আওয়ার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক। নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, 14 দলের বৈঠকে সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। অস্থিরতার প্রভাব, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ভারতের কেরালায় ভূমিধসে নিহত 24, শতাধিক আটকে পড়ার শঙ্কা। নরসিংদীতে নাশকতায় কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি। শাটডাউন, কারফিউতে ক্ষতির মুখে রাজশাহীর আম ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সংস্কারের পরিকল্পনা বাইডেনের। Sponsored by Abiba Finance Limited. এছাড়াও নিউজ আওয়ার, এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।